প্রিয় শিক্ষার্থীরা, সিজেম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘদিন সশরীরে ক্লাসরুমে ক্লাস করেছিলাম। দুর্ভাগ্যক্রমে ওমিক্রনের কারণে আমরা আবার অনলাইনে যুক্ত হয়েছি। আমরা ইতিমধ্যে শ্রেণীকক্ষে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে শুরু করেছিলাম। দুই একটা ক্লাস নিয়েছি, কিন্তু এর মধ্যে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমরা আবার অনলাইনে এসেছি। তোমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে লেনদেন বিষয় নিয়ে আলোচনা করব। লেনদেন, এই যে লেনদেন, এটি হলো আমাদের বিষয়ের নাম। এবং লেনদেন শব্দটিকে আমরা বিশ্লেষণ করলে কি পাই? লেন দেন। এই লেনদেন অধ্যায়টি হিসাব বিজ্ঞান বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সমগ্র হিসাব বিজ্ঞান বিষয়টা লেনদেনকে কেন্দ্র করেই আবর্তিত। সুতরাং তোমরা লেনদেন অধ্যায়টি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে নিশ্চিত সৃজনশীলের যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা যথাযথভাবে সঠিকভাবে উত্তর দিতে পারবে। তাহলে আমরা লেনদেন অধ্যায়টি অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। আসি, আমরা লেনদেন নিয়ে আলোচনা করব। লেন অর্থ নেয়া, দেন অর্থ দেয়া, অর্থাৎ দেয়া নেয়া দেয়া, তাই না? অথবা লেনদেন শব্দটির আমাদের বইতে আছে আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান। গ্রহণ ও প্রদান, গ্রহণ ও প্রদান। লেনদেন শব্দটির আরেকটা অর্থ হলো ডেবিট ক্রেডিট। এটা ইংরেজি শব্দ, কারণ আমাদের হিসাব বিজ্ঞান বিষয়টি ডেবিট ক্রেডিটের উপর ভিত্তি করে চলবে। সুতরাং আমরা ডেবিট ক্রেডিট চলে আসছি। এবং ডেবিটের বাংলা হলো গ্রহিতা, গ্রহিতা, এবং ক্রেডিটের বাংলা হলো দাতা। জাস্ট লেনদেন এর আবিধানিকগত অর্থগুলো আমরা বুঝেছি। আমরা সোজা কথা বলতে পারি গিভ এন্ড টেক, অর্থাৎ লেনদেনের দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ ডেবিট আর একটি পক্ষ ক্রেডিট। কারণ যদি গ্রহিতা না থাকে তাহলে দাতা কি হবে, আর দাতা থাকলে গ্রহিতা না থাকলে সেটাও হবে না। এই জন্য লেনদেনের দুটি পক্ষ থাকবে। তাহলে এখন আমরা বইয়ের পাশা লেনদেনের সংজ্ঞাটি একটু ভালো করে বুঝে নিই। লেনদেন কাকে বলে, তাই না? লেনদেন, লেনদেন বইয়ের ভাষা আমরা একটু করে বলি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা বা অর্থের ব্যবসায়ের আর্থিক অবস্থাকে পরিবর্তন করবে। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও খাতায়। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, কমা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থাকে, যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকে লেনদেন বলে। এখন আমি আরেকবার পড়ে দিচ্ছি, দেখো তোমরা আশা করি লিখে নিয়ে আসো।
নতুবা ভিডিও দেখে পরবর্তীতে তোমরা এটা রেকর্ড করবা, লিখিত করবা। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, প্রথম লাইন, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, অর্থাৎ তোমার যে লেনদেনটা সংগঠিত হবে সেখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা থাকতে হবে। এরপরে দেখো, যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। কিসের অবস্থার পরিবর্তন? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, তাকেই বলা হবে লেনদেন। তাহলে দুটি কথা খেয়াল রাখো, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, তাহলে লেনদেন হবে। এখন প্রশ্ন হলো, আর্থিক অবস্থার পরিবর্তন করবে কার? মালিকের না, অবশ্যই সেটা হবে ব্যবসায়ীর। এই বলা দেওয়া আছে ব্যবসায়ের। তাহলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তনের ফলে হয়তো বা ব্যবসায়ের নগদ পরিমাণ বৃদ্ধি পাবে, নতুবা হ্রাস পাবে। হ্রাস পাওয়া এবং বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। এতে করে আমরা ওই ধরনের ঘটনাকেই লেনদেন করব। আশা করি বুঝেছ। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন 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 দেখো, যেমন জনাব সীমান্ত, আমি আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের আলোকে বলছি যাতে করে তোমরা সহজে জিনিসটা বুঝে নিতে পারো। তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা দিয়ে আলমারি ক্রয় করেছেন বা আসবাবপত্র ক্রয় করেছেন। তাহলে দেখো, আলমারি ক্রয় করা বা আসবাবপত্র ক্রয় করার কারণে তার কারবারে 5,000 টাকা কি হয়েছে? নগদ অর্থের পরিবর্তন ঘটেছে। দ্যাট মিন্স নগদ টাকা কমে গেছে। তাহলে এখানে এই অর্থের পরিবর্তন ঘটাতে এটি একটি লেনদেন হয়েছে। আশা করি বুঝেছ। এখন বলবো তার বিকল্প অপশন, সেটা হলো জনাব সীমান্ত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন। তাহলে এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, উনি আহত হয়েছেন বিদায় এটি একটি ঘটনা ঘটেছে, বাট এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা নয়, বিদায় এটি লেনদেন নয়। আশা করি লেনদেন এবং লেনদেন নয় তোমরা এই দুটি উদাহরণ থেকে অতি সহজে বুঝতে পেরেছ। ক্লিয়ার? এরপর আমরা যাচ্ছি লেনদেনের প্রকারভেদে। লিখে নাও তোমরা। লেনদেন লেনদেন আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের আলোকে লেনদেনকে দুভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ লেনদেন দুই ধরনের। লেনদেন দুই ধরনের। লেনদেন দুই ধরনের কি কি দেখো। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। বাহ্যিক। এখন আমরা জানবো অভ্যন্তরীণ লেনদেন কাকে বলে। ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল লেনদেনের প্রভাবে, আবার বলছি, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল লেনদেনের ফলে আর্থিক অবস্থাকে প্রভাবিত করে তাকেই অভ্যন্তরীণ লেনদেন বলে। যেমন কোন ব্যবসা প্রতিষ্ঠানে মেশিনারি ব্যবহারজনিত কারণে উক্ত মেশিনারির মূল্য হ্রাস পায়, আর এই হ্রাস পাওয়ার ফলে কি হয়? অবচয় সৃষ্টি হয়। অবচয় সৃষ্টি হয়, আর এই অবচয়টা তার অভ্যন্তরীণ লেনদেনে অন্তর্ভুক্ত হবে। তাহলে বুঝে গেছে অভ্যন্তরীণ লেনদেন। এখন বাহ্যিক লেনদেন। ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবে, স্বাভাবিক। তাহলে বলি আমরা, যে সকল লেনদেনের ফলে ব্যবসায়ের বাহ্যিক যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে থাকে সে সকল লেনদেনকে বলা হবে বাহ্যিক লেনদেন। যেমন কর্মচারী সেলিমকে বেতন দেওয়া হলো, এটা বাহ্যিক লেনদেন। বা মিস্টার রহমানের কাছ থেকে ধারে 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো, এটা বাহ্যিক লেনদেন। আশা করি তোমরা অভ্যন্তরীণ লেনদেন এবং বাহ্যিক লেনদেন সম্পর্কে জানতে পেরেছ। এখন তাইলে আমরা একটা কথা উপনীত হতে পারি যে কি, দেখে আমি বোর্ডে লিখছি, তোমরা বোর্ড থেকে দেখলে অতি সহজে সেটা হৃদয়ঙ্গম করতে পারবে। দেখো, আমি অতএব দেখতেছি প্রত্যেক, দেখে নাও, প্রত্যেক লেনদেন ঘটনা, তাই না? প্রত্যেক লেনদেন ঘটনা, প্রত্যেক ঘটনা লেনদেন নয়, কিন্তু প্রত্যেক
লেনদেন ঘটানো প্রত্যেক ঘটনা লেনদেন নয়। ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয় ঠিকই, কিন্তু সব ঘটনা আবার লেনদেন নয়। এই তো কথা। তাহলে কোনগুলো লেনদেন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, আমাদের আজকে মূল বিষয় হলো সেই সঠিকভাবে আমরা লেনদেনগুলো চিনতে পারা, চিহ্নিত করতে পারা। তাহলে আসো, এতক্ষণ যাবত আমি যে বিস্তারিত আলোচনা করেছি লেনদেন সম্পর্কে, এরই আলোকে আমরা কোন কোন ঘটনাগুলো লেনদেন অন্তর্ভুক্ত হবে, কোন কোন ঘটনাগুলো লেনদেন অন্তর্ভুক্ত হবে না, তা নিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। তোমরা আমার এই আলোচনাগুলো তোমাদের খাতায় নোট করে শেখার চেষ্টা করবে। তাহলে আসি, লেনদেন খেয়াল করানোর সময় কোন ঘটনার লেনদেন ছাড়া আমরা চিহ্নিত করার সময় কয়েকটি বিষয়ের প্রতি আমরা খেয়াল করতে হবে। সেইগুলোকে বলা হবে লেনদেনের বৈশিষ্ট্য বা প্রকৃতি। তোমাদের হিসাব বিজ্ঞান বইতে উল্লেখ রয়েছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। যদি এমসিকিউতে প্রশ্ন আসে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কয়টি, সেক্ষেত্রে তোমাদের উত্তর দিতে সুবিধা হবে। মনে রাখবে তোমরা লেনদেনের বৈশিষ্ট্য বা লেনদেনের বৈশিষ্ট্য বা প্রকৃতি 7টি। এই 7টি আমি এখন লেনদেন প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তারই আলোকে তোমরা বুঝতে পারবে কোনটি লেনদেন অন্তর্ভুক্ত হবে, কোনটি লেনদেন অন্তর্ভুক্ত হবে না, তাই না? তাহলে আসো, প্রথম বৈশিষ্ট্য বা প্রথম প্রকৃতিটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমি একটা একটা করে বুঝাই দিব তোমাদেরকে। যদি কোনো ঘটনাকে তুমি লেনদেন হিসাবে চিহ্নিত করতে হয়, প্রথমে তোমাকে বিবেচনায় আনতে হবে সেই ঘটনার সাথে অর্থের অঙ্কের পরিমাপযোগ্যতা আছে কিনা। যদি অর্থের অঙ্কের পরিমাপযোগ্যতা না থাকে, সেটি লেনদেন হবে না। ক্লিয়ার? 2, অর্থের অঙ্কের পরিবর্তন। 2 হলো আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। আগেও বলেছি, লেনদেনের ফলে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। যদি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না ঘটে, সেখানে আমরা লেনদেন বলতে পারবো না। আমি জনাব সীমান্তকে দিয়ে সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। 3, দ্বৈত সত্তা। 3, দ্বৈত সত্তা। দ্বৈত, এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। দ্বৈত শব্দের অর্থ 2, দ্বৈত শব্দের অর্থ 2, ডাবল। আর সত্তা তো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা পক্ষ। সত্তাকে আমরা ব্যক্তিও বলতে পারি, পক্ষ বলতে পারি। তাহলে বুঝা যাচ্ছে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। এক পক্ষ গ্রহীতা, আরেক পক্ষ দাতা। গ্রহীতা ছাড়া দাতা হবে না, দাতা ছাড়া গ্রহীতা হবে না, এটাই তো নিয়ম। তাহলে দুইটি পক্ষ থাকতে হবে লেনদেন হতে হলে। 3 গেল। 4, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রতিটি লেনদেন একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেন সম্পূর্ণ আলাদা। একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেনের কোনো মিল থাকবে না। যেমন একই তারিখে যে লেনদেনটি, একটি নির্দিষ্ট তারিখে যে লেনদেনটি সংঘটিত হয়েছে, সেই তারিখের জন্য আলাদা করে তোমাকে হিসাবে নিয়ে আসতে হবে। উদাহরণ দিচ্ছি, তোমরা বুঝে নাও। মনে করো জানুয়ারি 10 তারিখে 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো এবং জানুয়ারি 15 তারিখে বলা হলো 10 তারিখের ক্রয়কৃত পণ্যের মধ্যে 5,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে দেখো, দুটি তারিখের আলাদা আলাদা দুটি লেনদেন সংঘটিত হয়েছে। এই জন্য তোমাকে
10 তারিখের জন্য একটি লেনদেন হিসাব দিতে হবে, আর 15 তারিখের জন্য আরেকটি হিসাবে তুমি লেনদেন হিসাবে চিহ্নিত করতে হবে। আশা করি বুঝেছ। 5 হলো দৃশ্যমানতা। দৃশ্যমানতা লেনদেন সবসময় যে দৃষ্টিগোচর হবে, দেখা যাবে তা নয়। অদৃশ্যমান লেনদেনও হতে পারে। আমাদের দৃষ্টিতে সবগুলো লেনদেন দেখতে হবে এমন কিছু না, কিছু কিছু লেনদেন আছে যেগুলো দেখা যায় না। লেনদেন সবসময় দৃষ্টিগোচর না হতে পারে। যেমন অবচয়টা আমরা কখনো দৃষ্টিতে দেখি না, কিন্তু অবচয়টাও লেনদেন। আমরা স্থায়ী সম্পদ ব্যবহারজনিত কারণে অবচয় হিসাবে উক্ত সম্পত্তির মূল্যকে কমে যেতে দেখি। তাহলে এই কমে যাওয়ার কারণে সম্পদের মূল্য কমে যাওয়া, সেটা কারবারকে তার কি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য এই যে ক্ষতি হচ্ছে বা ব্যয় বুঝাচ্ছে, এই জন্য এটাকে অবচয় বলা হবে, এবং অবচয় একটি অদৃশ্যমান লেনদেন। আশা করি বুঝেছ। এখন আমরা করব 6 নাম্বার হলো ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক শব্দের অর্থ কি তা বুঝে নাও। ঐতিহাসিক শব্দের অর্থ হলো যা পূর্বে ঘটে গেছে। কোন ঘটনা পূর্বে ঘটেছে এমন ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলে। তাহলে এমন কিছু কিছু ঘটনা ঘটতে পারে যা পূর্বে ঘটেছে, এবং ওই ঘটনার ফলে আমার কারবারের জন্য সেটা লেনদেন হয়ে থাকবে। যেমন আমাদের বইতেও আছে, তোমরা দেখে নিবা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটি একটি আমাদের হিসাব। এই হিসাব এটা একটি লেনদেন। এই লেনদেনটি কিন্তু ঐতিহাসিক ঘটনা বুঝেছে অনাদায় পাওনা দ্বারা। এরপর আরেকটা আছে, দেখো, বাট্টা সঞ্চিতি। এই দুটা আমরা ঐতিহাসিক ঘটনা হিসাবে মনে রাখবো, কারণ এমসিকিউ তো তোমাকে কে আসতে পারে যে অনাদায় পাওনা সঞ্চিতি বা বাট্টা সঞ্চিতি কোন ধরনের লেনদেন বা কোন ধরনের ঘটনা, এটাকে আমরা ঐতিহাসিক ঘটনা বলবো। সবচেয়ে হলো হিসাব সমীকরণে প্রভাব। এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রতিটি লেনদেন হিসাব সমীকরণের উপাদানকে দুইটি পক্ষে প্রভাবিত করে। এই দুইটি পক্ষকে প্রভাবিত করাতে আমাদের কি হয়, লেনদেনের উপর প্রভাব পড়ে। তাইলে আমরা হিসাব সমীকরণটা কি সেটাও একটু জানবো। আশা করি হিসাব সমীকরণটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে ডিটেলস তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকে সংক্ষিপ্ত হিসাব সমীকরণে কিভাবে প্রভাবিত করে দেখো। হিসাব সমীকরণের আমি এখানে সংক্ষেপে সূত্র দিয়ে করতে L + E। এখানে তিনটি উপাদান রয়েছে। তিনটি উপাদানের মধ্যে যে কোনো দুটি উপাদানকে প্রভাবিত করবে। কিভাবে করবে দেখো, মালিক 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে 10,000 টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করছে, ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ বলতে সম্পদ মানে এ বৃদ্ধি পেয়েছে, এবং মূলধন মালিককে নিয়ে আসছে, এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি ঘটাচ্ছে। তাহলে এখানে দুইটি পক্ষ পেলাম, একটা পেলাম নগদান হিসাব, আরেকটা পেলাম মূলধন হিসাব। নগদান হিসাব এ কে প্রভাবিত করেছে, মূলধন হিসাব ই কে প্রভাবিত করেছে। আমরা আজকে এই লেনদেন সম্পর্কে জেনেছি। আমাদের সৃজনশীলের প্রশ্নের জন্য যে সকল প্রশ্ন আসতে পারে, যে সৃজনশীলের বিশেষ করে কতে আসে, কোন কোন ঘটনাগুলো লেনদেন নয় চিহ্নিত করো। যদি এই ধরনের হয় তাহলে তো আমরা অবশ্যই লেনদেন নয় এবং লেনদেন জানতে হবে। তো জানতে হলে আমাদেরকে আজকের ক্লাস মনোযোগ দিয়ে বুঝতে হবে, বারবার ভিডিওটা দেখতে হবে। আর আরো ভালো করে জানার জন্য তোমাদেরকে আমার একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা হলো আমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠা দেখো তোমরা। পাঠ্য বইয়ের, কারণ আমরা পাঠ্য বইয়ের বাইরে থেকে চিন্তা করব না, আমরা পাঠ্য বইকে নিয়ে চিন্তা করব। তাহলে আমাদের সৃজনশীলের প্রশ্নগুলো যথাযথভাবে উত্তর দিতে
সুবিধা হবে। সৃজনশীলের 11 পৃষ্ঠার একটি অঙ্ক করে দেওয়া আছে, কি দেওয়া আছে, সয়েল এন্টারপ্রাইজের একটি কাজ দেওয়া আছে, সেটা তোমরা করবো। ওখানে 10টি লেনদেন আছে, 10টি লেনদেনের মধ্যে কোন কোনটি লেনদেন, কোন ঘটনাটি লেনদেন, কোন ঘটনাটি লেনদেন না, সেটা ওখানে ছক করে দেওয়া আছে। ওটা তোমরা বাসা প্র্যাকটিস করবা। কেমন? তোমরা এই কাজটুকু যদি করো তাহলে লেনদেন অধ্যায়ের লেনদেন চিহ্নিতকরণ ব্যাপারে তোমরা পুরোপুরি ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে আজকে বিদায় নিই। এরপরে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নিয়ে আলোচনা করব। কিন্তু এই হিসাব সমীকরণটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাব সমীকরণ প্রতিটি লেনদেনকে প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে সেটা আমরা হিসাব সমীকরণের বিভিন্ন সূত্রের উপাদানগুলো বিশ্লেষণ করলে সহজে ধরতে পারবো। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।